গ্রাম সুন্দর জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। কিছু কৃষক মাঠে কাজ করছিল। বালিয়া তার ক্ষেতে ক্লান্ত ও অস্থির প্রধানের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। প্রধান মশাই, এমন অত্যাচার করবেন না। আপনি যদি জমি কেড়ে নেন তাহলে আমার বউ বাচ্চাগুলো না খেতে পেয়ে মরবে যে। এই বাজে কথা বলো না তো বলিয়া, তুমি আজ অব্দি আমার ঋণ শোধ করতে পারলে না। আরে যখনই তোমার কাছে পয়সা চাই সবসময় একটা না একটা অজুহাত দিয়ে দাও। কখন এটা বলে দাও যে তোমার গাড়ি থেকে অসুস্থ ছিল, আবার অন্য কেউ অসুস্থ থাকে এমনও বলো। আমি তোমার এইসব কথা শুনতে চাই না, বুঝতে পেরেছো? প্রধানের শব্দে বালিয়ার চোখে জল চলে আসে। হঠাৎ পাশ দিয়ে যাওয়া রাধা থেমে যায়। বালিয়া কাকুর অবস্থা দেখে সে সব বুঝতে পেরে যায় আর রাগে প্রধানের দিকে এগিয়ে যায়। প্রধান বাবু, এই নৃশংসতা বন্ধ করুন। প্রত্যেকবার গরিবদের ওপর অপরাধ করা আপনার অভ্যাস হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন, সেদিন দূরে নেই যখন আপনাকে আপনার কর্মের শাস্তির মুখোমুখি হতে হবে। আমার কাজে বাধা দিতে এসো না রাধা। এমনিতেই তুমি আর তোমার ভাই মোহনের জন্য খুব বিরক্ত হই, জানো তো। তোমরা দুজন সব সময় গ্রামবাসীদের কাছে গিয়ে আমার নামে নালিশ করো। রাধা রেগে সেখান থেকে চলে যায়। জমিটা ছেড়ে দাও বলে দিলাম, নয়তো তোমার জন্য ভালো হবে না কিন্তু। বালিয়া মাথা নিচু করে আর ভারী মনে ওখান থেকে চলে যায়। প্রধান নিজের বড় বাড়িতে ছিল। বলরাম তার ঘনিষ্ঠ সঙ্গী ওখানেই কাছে দাঁড়িয়েছিল। প্রধান গভীর চিন্তায় মগ্ন ছিল। প্রধান মশাই, এই রাধা আর মোহনের কিছু একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে, কারণ ওরা দুজন মিলে পুরো গ্রামবাসীকে আপনাদের নামে সবসময় উস্কানি দেয়। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে পুরো গ্রাম একদিন আপনার এগেনস্টে দাঁড়িয়ে যাবে বলে রাখলাম। প্রধান বলরামের কথায় হেসে ফেলেন। আরে এমন কখনো হবে না, বুঝতে পেরেছো? আরে বহু বছর আগে রাধা আর মোহনের বাবাও আমার নামে সব সময় কথা বলতো, জানো তো। কিন্তু তোমার মনে আছে তো ওর সাথে কি হয়েছিল? হ্যাঁ প্রধান মশাই, ওই জমিদার বাবুর ভাঙাচোরা বাড়িতে যায় আর তারপরে সে আর কোনোদিনও ফিরে আসেনি, তাই না? ঠিক সেরকমই আমি রাধা আর মোহনকেও ওখানে পাঠানোর একটা ব্যবস্থা করছি, বুঝলে। অন্যদিকে রাধা ক্লান্ত হয়ে বাড়িতে পৌঁছায়। মোহন, আজ আমি ক্ষেতে থেকে আসছিলাম। প্রধান বালিয়া কাকুর সাথে যা করলো সেটা সহ্যই হচ্ছে না। প্রধানকে বকে এসেছি আমি। তা তুমি ঠিকই করেছো রাধা। আমাদের সবসময় গ্রামবাসীদের মনোবল বাড়িয়ে তুলতে হবে। প্রধানের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করাটাই হলো একমাত্র রাস্তা। রাধা আর মোহনের কথাবার্তা চলছিলই, তক্ষুনি বিমলা রাগের চোটে ওখানে আসে। তোমরা দুজন আমার কথা কখনো শোনো না। কতবার বলেছি গ্রামবাসীদের ব্যাপারে নাক গলাবে না। প্রধান যা করে করতেই দাও না। তোমাদেরকে বলার কি দরকার ছিল? মা, কিন্তু চোখের সামনে অন্যায় কি করে সহ্য করতে পারবো? আরে প্রধান মশাই গরিবদের অন্ন ধ্বংস করছে আর আপনি চুপ থাকতে বলছেন। তুমি কি আমাদেরকে এই জন্যই পড়াশোনা শিখিয়েছো যে আমরা বোকাদের মতো বাঁচবো? বিমলা একটা লম্বা নিঃশ্বাস ফেলে আর বাচ্চাদের দিকে এক দৃষ্টে তাকায়। সে গম্ভীরভাবে বলে, তোমাদেরকে এখন সত্যিটা বলতেই হবে। গ্রামবাসীরা সবাই জানে, কিন্তু তারা ভয়ের চোটে কিছুই বলে না। তোমার বাবাও প্রধানের বিরুদ্ধে ছিল, সেও গরিবদের জন্য লড়াই করত। কিন্তু কেন মা? এতদিন ধরে আমাদেরকে বলা হয়নি কেন? বহু বছর আগে প্রধান আর তার সঙ্গী বলরাম রাতে আমাদের বাড়িতে এসেছিল। ওরা তোমার বাবাকে টেনে হিচড়ে জমিদারের বাড়িতে নিয়ে গেছিল। এরপর তোর বাবা আর কখনো ফেরেনি। এই কথা শুনে রাধার চোখে জল চলে আসে। জমিদারের হাবেলি? আমি শুনেছি যেই ওখানে থাকে সে ফেরত আসে না। এই ধ্বংসের রহস্য কি? এটা অনেক পুরনো ব্যাপার। এই গ্রামে একসময় জমিদার শাসন করতেন। তিনি ব্রিটিশদের হয়ে কাজ করতেন। একদিন এক বড় ব্রিটিশ অফিসার রাগের চোটে জমিদারকে আদেশ দেয় যে পুরো গ্রামকে জীবন্ত পুড়িয়ে দেয়। জমিদার তার প্রাসাদে একটি বড় তন্দুর তৈরি করেছিল এবং গ্রামবাসীদেরকে তাতে ফেলে দেয়। কিন্তু একই সময় একজন সাধু মহারাজ ওখানে পৌঁছান। উনি জমিদারকে অভিশাপ দেন আর প্রাসাদটাকে নষ্ট করে দেয়।
পরের দিন জমিদার উধাও হয়ে যায় আর তার প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়। মোহন আর রাধা দুজনেই হতবাক হয়ে যায়। আচ্ছা, ওই তন্দুরের উনুনটা কি আজও ওখানেই আছে? কেউ কেউ বলে তন্দুর এখনো ওখানেই আছে, আর তার থেকে কখনো কখনো রঙিন আলো বেরোয়। রাধা ও মোহন গভীর চিন্তায় নিমগ্ন ছিল। পরের দিন রাধা আর মোহন প্রধানের বাড়িতে পৌঁছায়। প্রধান মশাই, আমি সব জানতে পেরে গেছি। তুমিই হলে সেই ব্যক্তি যে আমার বাবাকে উধাও করে দিয়েছিলে। তাহলে তুমি সব জানতে পেরে গেছো, কিন্তু তুমি সবকিছু জেনেও কি করবে বলো? আরে আমার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করে দেখিও না, না হলে কিন্তু সেই ফলই ভোগ করতে হবে যেটা বাবা ভোগ করেছিল, বুঝেছো? আমাদেরকে সোজা সোজা বলো, বাবাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? নইলে আমরা পুলিশে নালিশ করব। নালিশ করবে? আরে পুলিশও কিছুই পাবে না, বুঝেছো? এই গ্রামে আজ পর্যন্ত যে আমার বিরুদ্ধে কথা বলেছে তাকে আমি জমিদারের ওই তন্দুরের উনুনের মধ্যে ফেলে দিই, বুঝতে পেরেছো? ওখানে একবার যে যায় তার আর কোনো রকম চিহ্নই থাকে না। তোমার এই অত্যাচার এখন আর চলবে না। এখন তোমার সবকিছু সবাইকে বলবো। তুমি যদি তোমার বাবার সত্যতা জানতে চাও তাহলে তুমি যাও, এই জমিদারের ওই ভাঙা ঘচরা বাড়িতে চলে যাও, তারপরে দেখো। তবে মনে রেখো, ওখানে যে আজ অব্দি গেছে সে আর কখনো ফিরে আসেনি। রাধা আর মোহন রাগ করে সেখান থেকে চলে যায়। রাধা আর মোহন চাঁদের রাতে ধ্বংসাবশের প্রাসাদে পৌঁছায়। প্রাসাদের চারপাশে ঘন অন্ধকার আর নিস্তব্ধতা ছিল। হঠাৎ তাদের সামনে একজন সাধু চলে আসেন। তোমরা দুজনে এখানে কি করছো? এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। আমরা বাবাকে খুঁজতে এসেছি। আমরা মনে করি যেই তন্দুরে গিয়ে আমরা ওনার ব্যাপারে জানতে পারবো। তোমার বাবার সত্য তোমরা দুজন অবশ্যই জানতে পারবে, তবে মনে রেখো, তন্দুর উনুনের কাছে গেলে পরে কিছু রহস্যজনক ঘটনাও ঘটতে পারে। ওখানে গিয়ে ভয় পেও না। আমার একটা কথা মনে রাখো, তন্দুরে গিয়ে লাফ দিয়ে দিও, তারপরে চমৎকারের উপর ছেড়ে দাও সব। এইটুকু বলে সাধু ওখান থেকে চলে যান। রাধা আর মোহন একে অপরকে দেখে আর প্রাসাদের ভেতরে প্রবেশ করে। ধ্বংসাবশেষের মাঝখানে একটা বিশাল উনুন ছিল, যা থেকে একটা রহস্যময়ী আলো বেরোচ্ছিল। রাধা আর মোহন আস্তে আস্তে তার কাছে যায়। রাধা আর মোহন ভয় কাটিয়ে তন্দুরে ঝাঁপিয়ে পড়ে। তন্দুরে ঝাঁপ দেওয়ার পরে রাধা এবং মোহন নিজেকে একটা বড় বাড়িতে পায়। সেই বাড়িটি একটি বিশাল বড় প্রাসাদের মতো ছিল, যেখানে সমস্ত সুযোগ সুবিধার সমস্ত কিছু ছিল। এটা কোথায় আমরা? এই বাড়িটা কত সুন্দর! আশ্চর্যের ব্যাপারটা হলো, এই বাড়িটা তন্দুরের ভেতরে রয়েছে, কিন্তু এটা তো একটা স্বপ্নের মতন লাগছে আমার। এই বাড়ির রহস্য কি? আর আমাদের বাবা কি এখানে থাকতে পারেন? তক্ষুনি ওই বাড়ির ঘর থেকে কয়েকজন লোক আর একজন বয়স্ক লোক তাদের কাছে চলে আসে। তুমি কে বাবা, আর এখানে কি করতে এসেছো? রাধা পুরো ঘটনাটি সেই বুড়ো লোকটাকে বলে। আমরা আমাদের বাবাকে খুঁজছি। ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে। সে অন্য কেউ নয়, বরং মোহন আর রাধার বাবা ছিল। বাবা, এটা কি করে হতে পারে? তুমি এত বছর ধরে এখানে রয়েছো? বাবা, তখন প্রধান মশাই আমাকে তন্দুরে ফেলে দেয় না, তখন আমি এখানে চলে আসি। আর এখানে আসার পর আমি বুঝতে পারি যে এটা কোনো সামান্য জায়গা নয়। তাহলে আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো না? না, এখান থেকে কেউ কখনো বাইরে যেতে পারে না। এই বাড়িতে একটা অভিশপ্ত বাড়ি এটা। মোহনের বাবা রাধা ও মোহনকে বাড়ির বাইরে একটা পুকুরের কাছে নিয়ে যায়। সেখানে অন্য গ্রামবাসীরাও ছিল। মোহনের বাবা মোহন আর রাধাকে বলেন, বলা হয় যে এমন কোনো মানুষ যদি, যার মনের ভেতরে অন্যের প্রতি ভালোবাসা থাকে, সেই মানুষ যদি এখানে বিপদে পড়ে যায় আর ওই মানুষের সন্তান ওকে মুক্তি দেওয়ার জন্য এখানে একবার চলে আসে, তাহলে তারা তন্দুর থেকে বাইরে বেরোতে পারবে। তক্ষুনি রং বেরঙি আলোয় সাধু প্রকট হন, যে আগেও তাদের সাথে দেখা করেছিল। আপনি? হ্যাঁ, আমি। সময় হয়ে গেছে এখন যে তোমরা সত্যিটা জানতে পারো। বহু বছর আগে যখন এই গ্রামে তন্দুরপুর বলা হতো, এখানে জমিদারের রাজত্ব চলত। জমিদার বাবু গ্রামবাসীদের ওপরে অনেক অত্যাচার করতে শুরু করে।
আমি গ্রামবাসীদেরকে তখন বলি যে ওরা একজোট হয়ে ওর প্রতিবাদ করুক, কিন্তু তারা ভয় পেয়ে যায়। তখনই ইংরেজ অফিসার গ্রামের লোকেদেরকে শাস্তি দেওয়ার একটা ঘোষণা করে। জমিদার একটা কঠোর উপায় বের করে আর হাভেলিতে পড়ে থাকা একটা তন্দুর তৈরি করে। ও এক একজন করে সমস্ত গ্রামবাসীদেরকে ওই তন্দুরের উনুনের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি রেগে লাল হয়ে যাই। আমি গ্রামবাসীদের কাপুরুষতা আর জমিদারের ওই কঠোর নিয়মের কারণে এই জায়গাটাকে অভিশাপ দিয়ে দিই। তন্দুরে যাদেরকে ফেলা হয় তারা কখনো মরে না, কিন্তু তারা কখনো ফিরতেও পারে না। জমিদার আমার অভিশাপের কারণে সেই সময় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর এই বাড়িটা ভাঙাচোরায় পরিণত হয়। তাহলে আপনিই অভিশাপ দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু এবার এটাকে ভাঙতেই হবে। এই অভিশপ্ত থেকে মুক্তি করার জন্য কোনো একজন নির্ভয় মানুষকে পুকুরে ঝাঁপ দিয়ে গিয়ে নিজেকে বলিদান দিতে হবে। আমি এই বলিদান দেব। না মোহন, আমি করব। এটা আমার কর্তব্য। মোহন পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে প্রচন্ড আলো বেরোয়। সমস্ত গ্রামবাসীরা অভিশাপ থেকে মুক্তি পায় আর তন্দুর থেকে বাইরে চলে আসে। প্রধান আর বলরাম ওখানেই দাঁড়িয়েছিল। এদের দুজনকে শাস্তি দাও।